ব্যবহার করব। এক্সেলে ফাংশনগুলো কি কি ফাংশন আছে এটা আমরা দেখতে পারবো একটা তালিকার থেকে। প্রথমত দেখি আমরা কি কি ক্যাটাগরির ফাংশন হতে পারে। যেমন আমরা হোম মেনুতে থাকা অবস্থায় এক জায়গায় যদি ফাংশনে যদি যাই, ফাংশনটা কোথায় গেল, এই যে এইখানে, অর্থাৎ এইটাকে বলে ফর্মুলা বার। আমরা যে জায়গায় ফর্মুলাটা টাইপ করব সেইটাকে বলে ফর্মুলা বার। এই ফর্মুলা বারের বাম দিকে দেখেন এটা হলো ক্যান্সেল করা ফর্মুলা। এটা হচ্ছে ফর্মুলাকে আমরা এন্টার করব, অর্থাৎ কিবোর্ড থেকে এন্টার চাপলে যা হয় তা হবে। আর তার ডান দিকে আছে এফএক্স। এই এফএক্স মানে হচ্ছে ফাংশনস। সো এই ফাংশনসে যখন আমরা ক্লিক করব ইনসার্ট ফাংশন, তখন একটা ইনসার্ট ফাংশন ডায়লগ বক্স আসবে। সেখান থেকে দেখেন আমরা অনেকগুলো ফাংশন পাবো। তো আজকে আমরা প্রথমে কিছু সহজ সহজ ফাংশন ব্যবহার করব। তো ফাংশনের ক্যাটাগরি গুলো কি সেটা একটু দেখে নেই। এই যে এখানে লেখা আছে সিলেক্ট এ ক্যাটাগরি। এখানে যখন ক্লিক করব তখন একটা ক্যাটাগরির লিস্ট আসবে। সকল ক্যাটাগরি দেখার জন্য তো অল, ফিনান্সিয়াল ক্যাটাগরি, ডেট এন্ড টাইম ক্যাটাগরি, ম্যাথ এন্ড ট্রাইগোনোমেট্রিক, স্ট্যাটিস্টিক্যাল, লুকআপ এন্ড রেফারেন্স, ডাটাবেস, টেক্সট, লজিক্যাল, ইনফরমেশন, ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে কিউব, হ্যাঁ, কম্পাটিবিলিটি, তারপর হচ্ছে ওয়েব। তো এগুলোর মাঝে আমাদের যে ধরনের কাজ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ফিনান্সিয়াল, স্ট্যাটিস্টিক্যাল, হ্যাঁ, এই লুকআপটাও দরকার হয় যখন আমাদের কোনো নির্দিষ্ট একটা চার্ট দেওয়া থাকে। বিশেষ করে ব্যাংকে যখন ইন্টারেস্ট রেট দেওয়া থাকে এবং প্রচুর ক্লায়েন্টের বিভিন্ন ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য শীট তৈরি করা থাকে, তখন ওই রেটে চেঞ্জ করলে বাকি সব বা কোনো কন্ডিশনাল ইয়ে যদি থাকে যে এই ইন্টারেস্ট রেটে কাদের কাদের আছে এভাবে খুঁজে বের করা, এইগুলো হরিজন্টাল লুকআপ এবং ভার্টিক্যাল লুকআপ থাকে। তো ডাটাবেস সংক্রান্ত থাকে। আর তো টেক্সটেরও খুব মজার মজার ব্যবহার আছে ফাংশনের। ফিনান্সিয়াল ডেট টাইমটা তো আমি দেখালাম, যে যখন আমরা ডেট টাইম সিলেক্ট করি তখন ডেট টাইম সংক্রান্ত দেখেন এখানে আমি ডেটা ব্যবহার করেছি আজকে, হ্যাঁ, মান্থ ব্যবহার করেছি। আবার দেখেন মান্থ, আওয়ার, হ্যাঁ, মিনিট, ওই মান্থ ইয়ার মতোই ঘন্টা, কোনো একটা টাইম যদি দেওয়া থাকে সেখান থেকে ঘন্টা মিনিট বের করা, এই ধরনের জিনিসগুলো থাকে। নাও এখন কয়টা বাজে আমাদের ঘড়িতে ওইটা বের করে দিবে, হ্যাঁ। তো টাইম, এই ধরনের ইয়েগুলো থাকে ডেট সংক্রান্ত। তো ডেট এর বাইরে কি থাকে, ফিনান্সিয়াল ফাংশন থাকে। ফিনান্সিয়াল ফাংশন গুলো কিরকম, যেমন এই যে অনেক ফিনান্সিয়াল অ্যানালাইসিস থাকে, যেমন ডিডিবি, এসএলএন, এই ধরনের যারা ফিনান্সিয়াল অ্যানালাইসিস করে তাদের এখানে এই ধরনের ইয়েগুলো, এই যে ডিডিবি, হ্যাঁ, ডিআইএসসি, এই ধরনের ইয়েগুলো থাকে। এফবি, ফাইনাল ভ্যালু, হ্যাঁ, এইগুলো যারা বের করে, এগুলো ফিনান্স এন্ড অ্যাকাউন্টিং কতগুলো থাকে। আরেকটা ক্যাটাগরি আছে সেটা হলো লজিক্যাল। লজিক্যালটা এত ইম্পর্টেন্ট, এই লজিক্যালটা হয়তো আজকে আমরা দেখব। আর হচ্ছে লজিক্যালটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনাদের ডেথ এন্ড ইনজুরি ডাটাবেসটার জন্য। আমরা যখন শর্ত দিয়ে দেব যে এটা যদি পুরুষ হয় এত, মহিলা হলে এত, এরকম ইয়ে হবে, অথবা তার চাকরির বয়স যদি এত হয় এত, হ্যাঁ, অথবা মৃত্যুর হার যদি এত হয়, এরকম কন্ডিশন দিয়ে যদি করি সেটা হলো লজিক। কথা বুঝতেছি না, শোনা যাচ্ছে না কথা। হ্যালো, শুনতেছেন না এখন? না, বেশ কিছুক্ষণ শুনি নাই, খুব আস্তে আস্তে শুনেছিল। ও, আমার মাইক্রোফোনটা একটু এদিক সেদিক হলে ইয়ে হয়ে যায়। আচ্ছা, তো স্ট্যাটিস্টিক্যাল, লজিক্যাল, ফিনান্সিয়াল, এই ধরনের ফাংশন গুলো আমরা ব্যবহার করা শিখবো। তো ক্যাটাগরি গুলো আপনারা প্র্যাকটিস করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা ফাংশনে ক্লিক করে ক্যাটাগরি গুলো দেখবেন, কি ক্যাটাগরি হয়। তো আজকে কিছু প্র্যাকটিস করি আমরা, সেটা চলেন। যে প্রথমত আমরা এই ফরম্যাটটা ঠিক করে নেই। এখানে যা এন্ট্রি করলাম ডেটের,
ফরম্যাটটা আমরা ফরম্যাট পেন্টার দিয়ে ঠিক করে নিলাম। ওকে, এটা ডেট হলো। একটা কথা হচ্ছে যে প্রথমে আমরা যেটা করতে পারি যে নাম্বার অফ ইনসিডেন্ট গুলো ধরেন এখানে আছে যে 5টা 2টা 4টা এরকম দিলাম, দেওয়ার পরে সর্বশেষ গিয়ে আমরা যখন যোগ করব সেটাও কিন্তু একটা ফাংশন দিয়ে আমরা ব্যবহার করতে পারি। কি ওই একটা তো শিখেছি ওই দিন যে অটো সামে যদি ক্লিক করি, হ্যাঁ জাস্ট এখানে অটো সামে ক্লিক করলাম, সে একটা রেঞ্জ দেখাবে যে এতটুকু, হ্যাঁ ইয়েস, তাহলে আমি এন্টার দিলাম, অটোসাম বেরিয়ে গেল 29। কিন্তু অটোসাম দেওয়ার পরে দেখেন ফর্মুলা বারে গিয়ে এই জায়গাতে যে আসলে কি হয়েছে, যে ইকুয়াল সাম দিয়ে একটা রেঞ্জ এসেছে, এটাকে বলে রেঞ্জ। রেঞ্জটা কোলন দিয়ে মাঝখানে দেওয়া হয় যে B2 থেকে B12, এই সেল ঘরটার নাম হচ্ছে B2। এইটা B2, ওই যে সেলের অ্যাড্রেস এই জায়গায় পাওয়া যায়, গেলে এই যে নেম বক্সে পাওয়া যায়। আর এখানে হচ্ছে B12। তাহলে আমি যদি ওই অটোসাম মেনুতে ক্লিক না করেও এখানে যদি লিখতাম যে ইকুয়াল, হ্যাঁ সাম, তারপরে ব্রেকেট দিয়ে আমি যদি লিখতাম যে B2 কোলন B12, তারপরে যদি আমি ব্রেকেট ক্লোজ করে দেই, দিয়ে যদি এন্টার দেই, তাহলে কিন্তু এখানে হ্যাঁ ওই যোগফলটা চলে আসলো। তার মানে বুঝলাম যে এখানে সাম হচ্ছে একটি ফাংশন। হ্যাঁ, এই সাম ফাংশন, যে কোনো ফাংশন লেখার কি পদ্ধতি কি, অর্থাৎ একটা ফাংশনের কয়টা অংশ থাকে? একটা ফাংশনের মূলত 3টা প্রধান অংশ থাকে। একটা হলো প্রথমে ইকুয়াল সাইন থাকবে, মাস্ট, ইকুয়াল দিয়েই ফাংশন শুরু করতে হয়। আর এরপরে ফাংশনের নাম থাকবে বা ফাংশনের কমান্ডিং ওয়ার্ডটা থাকবে, কমান্ড ওয়ার্ড যে সাম। এরপরে ব্রেকেট থাকবে, ব্রেকেটের ভিতরে থাকবে হলো কন্ডিশন বা শর্তগুলা কি। তো ব্রেকেটে দিয়ে দিলাম, সেখানে ব্রেকেটের ভিতরে হলো কন্ডিশন হলো রেঞ্জ। যে আমি এখন বলেন যে আমি যদি এই ঘরটার সাম আনতে চাই তাহলে কি করব, ইকুয়াল সাম। এখন কি করব বলেন তো একজনে, সাম লিখলাম, তারপরে কি দেব? D2 হ্যাঁ ব্র্যাকেট দিব আগে, ব্র্যাকেট দিয়ে তারপরে ব্র্যাকেট দিয়ে D2 D1 হ্যাঁ D1 হবে না D2 হবে? D2 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 কোলন 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 D12 D12 D12, আবার ব্র্যাকেট কোলন ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এন্টার। বাস। তাহলে এইভাবে আমরা সাম আনতে পারি। এখন কথা হচ্ছে যদি এখানে লিখলাম যে সাম বা বললাম যে টোটাল, টোটাল বলে এটা আনলাম। এখন যদি বলি যে আচ্ছা এভারেজ ইনসিডেন্টের হার কত, তাহলে এভারেজ লিখতে গেলে কি করব? তাও আরেকটা ফাংশনের ব্যবহার আমরা করব, সেটা হচ্ছে লিখবো ইকুয়াল এভারেজ। এভারেজ লিখে ব্রেকেট দিয়ে আমি এই লিখে দিতে পারি এখানে যে B2 কোলন B12, অথবা যেই রেঞ্জটা সেই রেঞ্জের প্রথমে ক্লিক করে ধরে মাউস দিয়ে আমি টেনে নিতে পারি এইভাবে। ব্রেকেট ক্লোজ করে দিলাম, তারপরে টানা শেষ, ক্লোজ করে এন্টার। এখন দেখেন এভারেজ ইনসিডেন্টের হার কত? এভারেজ ইনসিডেন্টের হার আমরা বলবো 2.64, তাই না? এখানে 6.3 এরকম আসছে, কিন্তু এটাকে যখন আমরা দুই ঘর, এই যে দেখেন আমি যখন ডিক্রিজ করব ডেসিমেল পয়েন্টটা, এখানে ক্লিক করে দুই ঘর যখন নেব তখন দেখবেন 64 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 2.64 হচ্ছে গড়ে। তখন এই আমরা বলবো, এভাবে আমরা বের করে আমরা অ্যানাউন্স করব যে হ্যাঁ এই এক সপ্তাহে গড়ে 2.64 ইনসিডেন্টস ঘটেছে, তাই না? আমরা গড় বের করব। এখন যদি বলি যে আচ্ছা সর্বোচ্চ ইনসিডেন্ট কয় তারিখে ঘটেছে, একটা অ্যানালাইসিস করব না আমরা? তাহলে সর্বোচ্চের জন্য হলো যে ম্যাক্সিমাম ইনসিডেন্ট ঘটেছে কবে। তাহলে এখন এরকম করব যে ইকুয়াল ম্যাক্স ব্র্যাকেট ব্র্যাকেট
B2 কোলন B12 B12 হ্যাঁ বাস। ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন ম্যাক্সিমাম হলো 5টা, কিন্তু 5টা যে হইলো, এই 5টা কয় তারিখে হয়েছে? 5টা পাইলাম, এখন 5টা কয় তারিখ হয়েছে এটা সহজে দেখার উপায় কি? এটা সহজে দেখার উপায় অনেক ভাবে করতে পারি। ওই যে সেদিন কন্ডিশনাল ফরম্যাট দেখেছি না আমরা, আমরা যদি এই তারিখগুলোকে সিলেক্ট করে এখানে যদি একটু কন্ডিশনাল ফরম্যাটিং করি, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে যদি আমি একটা কন্ডিশন দেই, যে কন্ডিশনটা কি দেখেন, কন্ডিশনটা হলো এখানে হাইলাইট সেল করবে। আমি যদি এখানে একটা একটা কন্ডিশন দিয়ে দেই, মোর রুলসে গিয়ে যদি বলি যে কারেন্ট ভ্যালু কারেন্ট ভ্যালু গ্রেটার দেন, এটা না, আমি যদি বলি যে অন্য, এটা কন্ডিশনটা হবে যে তার ডান দিকের ইয়াটা যদি, বা ধরেন এইখান থেকে সিলেক্ট করলাম, করে আমি একটা কন্ডিশনাল ফরম্যাটিং করি, যদি বলি যে গ্রেটার দেন, হ্যাঁ 3 দিলাম, গ্রেটার দেন 3 যদি হয় তাহলে কি হবে, ওই যে রেড বর্ডার হবে, ওকে দিয়ে দিলাম। তাহলে যেটা যেটা গ্রেটার দেন ইয়ে হলো 5 হলো, সেটা 3 হলো, গ্রেটার দেন 3 যেগুলো 4 5 6 সেগুলো বর্ডার হলো। আমরা আরো একটু টাফার ইয়েতেও যাব, যে এই ঘর 5 হলে ওই ঘরের পুরাটা কিভাবে হয়, এই হয়, সেগুলা আরেকটু টাফার। এখন যদি এইটা নিয়েও ওই লেভেলে যাই, তাহলে বাকিগুলো ওই লেভেলে যেতে পারবো না, আমাদের টাইম ইয়ে করবে না। তবে আপাতত কয়টা ফাংশন শিখলাম আমরা, ম্যাক্সিমাম ওর মিনিমামও বের করতে পারি। মিনিমাম মিনিমাম হলো তাও এরকম যে ইকুয়াল টু মিনিমাম এনআই এমইউএম, মিনিমাম ওই ঘর। মিনিমাম এনআই এমইউএম মিনিমাম B2 থেকে B12। এখানে শুধু মিনিমামের ক্ষেত্রে ফাংশনটা ব্যবহার করছে শুধু MIN। মিনিমাম হচ্ছে 0। আমি যদি এরই মাঝে কোনোটাকে যদি 0, মিনিমাম হচ্ছে 1, যদি কোনোটাকে 0 করে দেই তাহলে দেখেন ওইটাও 0 হয়ে গেল। এক্সেলের মজার বিষয়টা হচ্ছে সে অটো ক্যালকুলেট করে, ডাইরেক্ট ক্যালকুলেশন করে ফেলে, অর্থাৎ এক জায়গায় কোনো পরিবর্তন করলে এই জায়গার সাথে লিঙ্কড যত জায়গা আছে ফর্মুলার মাধ্যমে প্রত্যেক জায়গাতে সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কয়টা ফাংশন, একটা হলো সাম ফাংশন, আপনারা একটু এই জায়গাটার দিকে লক্ষ্য করেন, এই ফর্মুলা বারে। এরপর একটা হলো অ্যাভারেজ ফাংশন, এরপর হলো ম্যাক্সিমাম ফাংশন ম্যাক্স, আর মিনিমাম ফাংশন হলো মিন। তাহলে ম্যাক্স, মিন, অ্যাভারেজ, সাম, এইগুলো ফাংশন। এই ফাংশনগুলো ব্যবহার করে আমরা মানে সাম আনতে পারি কোনো একটা নির্দিষ্ট রেঞ্জের, তারপর হচ্ছে যে ম্যাক্সিমাম বের করতে পারি, মিনিমাম বের করতে পারি, এবং এভারেজ বের করতে পারি। এটিগুলো তাহলে এই পর্যন্ত আমরা কয়টা ফাংশন শিখলাম? ডেটের এখানে 3টা ফাংশন শিখেছি, এখানে 4টা ফাংশন শিখেছি। এরকম আর কি কি ফাংশন আছে সেগুলো আমরা দেখি। কিছু আমরা টেক্সট রিলেটেড ফাংশন দেখি। টেক্সট রিলেটেড ফাংশন হলো, যেমন ধরেন আপনি, আচ্ছা আমরা আপনাদের ইয়াটাতে যাই, এইখানে কি কি ফাংশন আনার সুযোগ আছে এটা একটু দেখি। এটাতে ডেট করলাম, আমরা আজকে ইফ ফাংশনটা একটু দেখি। যেমন এইখানে এভাবে ফিল্টার যদি করা না থাকতো, বা আমি যদি এটাকে, এখানে কোনো আই নাই না, সব ডেট,
এম এম সব এম। আচ্ছা, মনে হয় এটা সিলেক্ট করার কারণে এটা হয়েছে। হ্যাঁ ভাইয়া, ফিল্টারে শুধু ডেট দেখেন, হ্যাঁ, ইনজুরি হচ্ছে সিলেক্ট করা নাই, হ্যাঁ আমি এই জন্য। ফিল্টারটা উঠাই ফেলি। ওকে, হ্যাঁ ফিল্টারটা উঠাই দেন, হ্যাঁ। ফিল্টারটা উঠাই দেই। ডাটা মেনুতে থাকে ফিল্টার, ডাটা ট্যাবে এখান থেকে ফিল্টার ক্লিয়ার, ফিল্টার দিলে হয়ে গেল, বাস ফিল্টার উঠে গেছে। এখন এখানে আমরা ডি, সবই ডি, মাঝখানে আই আছে। যদি আই থাকে তাহলে কি হবে, আর ই থাকলে কি হবে? একটা জিনিস হতে পারে, যেমন টাইপ করার সময় আমরা ডি টি সবকিছু করলাম, হুম। করার পর এই জায়গায় আমি বলবো যে যদি এই ঘরটা ডি হয় তাহলে এখানে হবে ডেথ, আর যদি আই হয় তাহলে এই ঘরে হবে ইনজুরি। তাহলে আমি যদি বলি ইকুয়াল টু ইফ ব্রেকেট দিয়ে বললাম এই ঘর, ইফ যে কোনো ফাংশনই লেখার কৌশলটা কি হবে, এটা কিন্তু ওই ফাংশন লেখা শুরু করলে নিচে দেখাবে। এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে যে ইফ একটু ব্রেকেট দিয়ে লজিক্যাল টেস্ট, কমা ভ্যালু ইফ ট্রু, কমা ভ্যালু ইফ ফলস, তারপরে ব্রেকেট ক্লোজ। এর মানে হচ্ছে যে ব্রেকেটের ভিতরের অংশটার ইফ ফাংশনের তিনটা অংশ আছে। প্রথম অংশটা হলো লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট মানে কি, যে এখানে আমি একটা লজিক্যাল ফর্মুলা দেব যে ই2 সমান ডি, এই লজিক্যালটা টেস্ট করবে যে আমি শর্ত দিয়ে দিলাম, এবং শর্তটা সে দেখবে এই শর্ত পূরণ হচ্ছে কিনা, না হয় নাই। তো এখন আমি যে ইকুয়াল টু ডি দিলাম, তাইলে হবে কি, এই ক্ষেত্রে লজিক্যাল টেস্ট রেজাল্ট আসবে কি ইয়েস, তাই না? যে হ্যাঁ ই2 ইকুয়াল টু ডি, ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে ডি এর দুই দিকে আমি কোটেশন কেন দিলাম? কারণ এটা একটা টেক্সট, ডিটা যদি এটা নাম্বার হইতো তাহলে কোটেশন চিহ্নটা লাগতো না, এটাও মাথায় রাখতে হবে। তাহলে ইফ ই2 ইকুয়াল টু ডি, যদি ই2 ইকুয়াল টু ডি হয়, কমা দেওয়ার পর ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ এই ভ্যালুটা যদি সত্য হয় তাহলে কি হবে? তাহলে এখানে বসবে হলো ডেথ। এরপরে কমা দিয়ে লিখবো না হলে কি বসবে? না হলে এখানে বসবে হলো ইনজুরি। খুব সহজ শর্ত দিলাম যে এই ঘরে যদি ডি থাকে তাইলে হবে ডেথ, এই ঘরে যদি আই থাকে তাহলে হবে ইনজুরি। আমি দেখেন এন্টার দিলাম, দেওয়ার পর আমি শেষে একটা ব্র্যাকেট দেই নাই, সে মনে করাই দিছে, আমি ওকে দিছি। আচ্ছা, ডেথ চলে আসলো। তো এখন দেখেন এটাকে যদি নিচের দিকে আমি কন্ট্রোল ডি ডি দিয়ে ফিল করি, সব ডেথ ডেথ আসতেছে। আমি যাইতে থাকি আই পর্যন্ত, এই যে এখানে দেখেন আমি কন্ট্রোল ডি দিলাম, এই যে দেখেন আই এর ঘরে এখানে আসছে, এই ঘরটায় এখানে ইনজুরি চলে আসছে, আসছে না? কিন্তু যেই শর্তটা আমি দিছি এই শর্তে একটা ঘাপলা আছে। আমি যদি এখানে ডি এর পরিবর্তে এ লিখি তখনও দেখবেন এখানে আসবে ইনজুরি, এখানে যদি বি লিখি তবু আসবে ইনজুরি, এখানে যদি আই লিখি তবু আসবে ইনজুরি। এর কারণ কি? কারণ হচ্ছে যে আমি যে শর্তটা দিয়েছি সেই শর্তটা ফর্মুলাটাতে দেখেন, সেটা হচ্ছে যদি ডি হয় ভ্যালু ইফ ইয়েস তাহলে ডেথ হবে, আর নো হলে ইনজুরি হবে। কিন্তু আমি যদি এই কথা বলতাম যে আবারও যদি একটা ইফ দিতাম, যে যদি, আবারও যদি বলতাম যে যদি আই হয় তাহলে ইনজুরি হবে, আর যদি না হয় তাহলে এখানে কোনো কিছু বসবে না, তখন ইফ এর ভিতরে আরো একটা ইফ ঢুকাইতে হবে, অথবা ইফ এর ভিতরে আরো একটা ফাংশন ঢুকাইতে হবে, সেটা হলো এন্ড, অথবা অর। হ্যাঁ, যেমন আমি এখানে বলি যে অর দিয়া বললাম যে ই2 ইকুয়াল টু ডি, হ্যাঁ,
তাহলে হবে ডেথ। আর এখানে অর খাটবে না, এখানে অর খাটবে না, এখানে আমি নেস্টেড ইফই দিতে হবে। আমি এখানে আবার বললাম ইফ E2 ইকুয়াল টু আই, তাহলে কি হবে? সত্য হলে ইনজুরি হবে। হ্যাঁ, এরপরে যদি মিথ্যা হয় তাহলে কি হবে? আবার কমা দিলাম, কমা দিয়ে লিখলাম যে এবার হবে নট মেনশনড। এবার আরেকটা ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিলাম। এখন দেখেন কি হয়, এখানে ডি এর জায়গায় যদি আই দেই তাহলে আসছে ইনজুরি, যদি এন দেই তাহলে আসছে কি এ দেই, ও ইনজুরি আসছে, নট মেনশনড আসে নাই। আচ্ছা, তাহলে এখানে এটা করি নাই তো, এইখানে ফর্মুলাটা যে চেঞ্জ করছি শুধু প্রথম ঘরে চেঞ্জ করছি, দ্বিতীয় ঘরে কিন্তু চেঞ্জ করি নাই। তাহলে এটাকে নিচের দিকে আবারও, এই অভ্যাসটা কিন্তু মনে রাখতে হবে যে যখন আপনি এর ঘরে একটা রোতে ফর্মুলা চেঞ্জ করলেন, তখন ফর্মুলাটা কিন্তু নিচের দিকে কপি করে দিতে হবে, নাহলে শুধু ওই একটা ঘরেই কিন্তু ইয়াটা হবে। এখন দেখেন, আমি এইখানে ডি এর ঘরে যদি আই দেই তাহলে আসলো নট, আই দেই তাহলে আসলো ইনজুরি। যদি এখানে আমি অন্যটা দেই বা কিছু না দেই, যেমন এখানে কিছু দেয়া নাই, এটাকে সে নট মেনশনড লেখছে। যদি এখানে ডি দেই তাহলে চলে আসলো ডেথ, যদি এখানে আই দেই তাহলে চলে আসলো ইনজুরি। তার মানে এখানে যে ইফটা ব্যবহার করলাম, ভালো করে উপরের এই জায়গাটা দেখেন। প্রথমত আমরা ব্যবহার করতে পারি একটা সিম্পল ইফ কন্ডিশন, ইফ ফাংশন। দ্বিতীয়ত কথা হলো আমরা নেস্টেড ইফ ব্যবহার করতে পারি, অর্থাৎ ইফ এর ভিতরে আবার ইফ, এরকম থাকতেই পারে, কন্ডিশনের ভিতর কন্ডিশন, কন্ডিশনের ভিতরে কন্ডিশন। কারণ সাধারণত একটা সিম্পল ইফ কন্ডিশন দিয়ে ফর্মুলা লিখলে আমি মাত্র দুইটা অপশন দিতে পারবো, কিন্তু আমার যদি একাধিক অপশন থাকে, যেমনটা অনেক ক্ষেত্রে ইনক্রিমেন্ট ক্ষেত্রে কর্মীর ইনক্রিমেন্ট যদি বের করতে চাই, সেখানে যদি এরকম বলি যে যদি তার চাকুরির বয়স এত বছর হয় এবং যদি তার পারফরমেন্স ইভ্যালুয়েশনের মার্ক এত পার্সেন্ট হয়, তাহলে তার স্যালারির ইনক্রিমেন্ট হবে এত পার্সেন্ট। এই যে কন্ডিশন, এই ধরনের কন্ডিশন গুলোর ক্ষেত্রে ইফ ফাংশন ব্যবহার করতে হবে। এবং ইফ ফাংশন ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যে ইফ ফাংশনের, এমনি তো প্রত্যেক ফাংশনের তিনটা অংশ থাকে, একটা হলো ইকুয়াল সাইন, আর একটা হলো ফাংশন নেম, আর একটা হলো কন্ডিশন। কন্ডিশন গুলো ব্র্যাকেটের ভিতরে থাকে। তো একইভাবে যদি আমরা ইফের ভিতরে ইফ ব্যবহার করতে চাই বা কন্ডিশনটা যে দেব, কন্ডিশনটারও আবার তিনটা অংশ থাকে। একটা হলো প্রথমে একটা লজিক্যাল টেস্ট, তারপরে দিতে হবে ভ্যালু ইফ ইয়েস, তারপরে হচ্ছে ভ্যালু ইফ নো। এখন লজিক্যাল টেস্ট কিরকম, যে বললাম যে ডেথ এবং ইনজুরির ঘরে ডি অথবা আই বসবে, যদি ডি হয় তাহলে ডেথ হবে, আর না হইলে কি হবে? এখানে ইফ কন্ডিশনের কিন্তু বা ইফ ফাংশনের কিন্তু অংশ যে দুইটা, ভিতরে তিনটাই কিন্তু আছে। কিভাবে তিনটা আছে সেটা হলো, একটা গেল লজিক্যাল টেস্ট, এই লজিক্যাল টেস্ট হলো এতটুকু, আরেকটা হলো যদি সত্য হয় তাহলে কি হবে সেটা হলো এতটুকু, আরেকটা হলো যদি মিথ্যা হয় তাহলে কি হবে সেটা হলো এতটুকু, পুরাটা। কিন্তু এই পুরাটার ভিতরে ওই সত্যটার মতো সাদামাটা না হয়ে ওইখানেও আবার আরো একটা ইফ কন্ডিশন দিয়ে দেওয়া হলো, যে ভ্যালু লজিক্যাল টেস্টের পর ওই লজিক্যাল টেস্টের রেজাল্ট যদি সত্য হয় তাহলে কি হবে, আর রেজাল্ট যদি মিথ্যা হয় তাহলে কি হবে। তো মিথ্যা যেখানে মিথ্যা হইলে সেখানে গিয়ে আবার শর্ত,
আবার সেটার ভিতরে আবার শর্ত আসতে পারে, এরকম শর্তের ভিতরে শর্ত থাকতে পারে। তো এখন এটা টেস্ট কোথায় কোথায় হতে পারে সেটা আমরা আরো কয়েকটা জায়গায় দেখি। যেমন ধরেন আমাদের একটা ইয়ে দিলাম, যে এখানে লিখলাম, সে ধরেন আমরা এইচআর এর ফাইল করতেছি, আমি এখানে লিখলাম যে হাইট। হাইটের ক্ষেত্রে কি হবে? হাইটের ক্ষেত্রে হলো যে 5 ফুট 7 ইঞ্চি, তারপরে 4 ফুট 5 ইঞ্চি, তারপরে 5 ফুট 5 ইঞ্চি, 4 ফুট 3 ইঞ্চি, 6 ফুট 2 ইঞ্চি, তারপরে হচ্ছে যে ধরেন 4 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 7 ইঞ্চি, এরকম কতগুলো দিলাম। দেওয়ার পরে আমি বললাম যে এইগুলাকে আমি এখন ক্যাটাগরি করব। কিভাবে? যে 3 ক্যাটাগরি করব। একটা হলো বললাম যে টলার, আরেকটা হলো টল, আরেকটা হলো বেটে। বেটের ইংরেজি কি? স্মল না, আর কি হয়? ধরেন আমি বললাম যে ইফ এই ঘরের রেজাল্ট অর্থাৎ I2 ইকুয়াল অর গ্রেটার দেন। এখন কিন্তু শুধু ইকুয়াল না, আমি একটা দিলাম, অথবা শুধু গ্রেটার দেন। ইকুয়াল অর গ্রেটার দেন দিলে কি হবে? সে সমান বা, মানে 4 ফুটের সমান বা এরকম। যদি আমি বলি বা ধরেন লেস দেন বলি, যে লেস দেন 4, তাহলে কি হবে? তাহলে হবে বলবো যে স্মল। কমা দিয়ে আবার বললাম ইফ যদি এইটা ইকুয়াল টু অর গ্রেটার দেন 5, হ্যাঁ, অথবা ইকুয়াল টু গ্রেটার দেন 6, তাহলে বলবো এটা কি? যেটা হলো টলার। আর যদি না হয় তাহলে হবে টল। এখন এই কন্ডিশন দিয়ে আমি দিলাম। এখন দেখেন 5.7 এটা 6 এর নিচে আছে, কিন্তু 4 এর বেশি আছে, যার কারণে এটা হয়ে গেল টল। এখন টল, টলার, স্মল, স্মলার, যাই হোক, এখানে 4 এর নিচে কোনোটা নাই। আমি যদি 3 দেই, এখানে দেখেন স্মল চলে আসছে। ঠিক আছে, স্মল বা শর্ট, শর্টার এরকম হবে আর কি। তো এখন যদি আমি কন্ডিশনটা মনে করেন এটা 4.3 আছে, এটাকে যদি 7 করি তাহলে চলে আসবে টলার। আবার এটাকে যদি 3 করি তাহলে চলে আসবে স্মল। তাহলে এইভাবে আমি কন্ডিশন গুলো দিতে পারি আমার ইফ ফাংশন ব্যবহার করে। এই একটা ফাংশনই যদি ভালোভাবে শিখেন, এটা অনেক জায়গায় আপনি শর্ত, ম্যানুয়াল শর্তগুলো বুঝে আপনি করতে পারবেন। একটু ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ওকে, তো তাহলে এভাবে আমরা ইফ ফাংশনটা ব্যবহার করতে পারি। এবং ফাংশন নিয়ে একটু সার্চ দিবেন যে আরো কি কি ধরনের ফিনান্সিয়াল ফাংশন বা এই সেই ফাংশন হতে পারে। হ্যাঁ, টেক্সট নিয়ে কিছু ফাংশন আছে। প্রথম দিন আপনাদেরকে একটা টেক্সট ফাংশনের উদাহরণ দেখিয়েছিলাম, যে সেটা হলো একটা বড় নাম লিখে নামে কয়টা লেন আছে, লেংথ কত লেখা। ঠিক এরকম লেংথ ছাড়াও লেফট, রাইট, ট্রিম, বিশেষ করে ট্রিমের ক্ষেত্রে এটা লাগে যে স্পেস, ডান দিকের স্পেস মুছে ফেলা, বাম দিকের স্পেস মুছে ফেলা,
এগুলোর জন্য ট্রিমের প্রয়োজন হয়। তো এটা আমরা পরবর্তীতে আরো একটু অ্যাডভান্স লেভেলের দেখব। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আজকে আর বা মনে হয় তৃতীয়বার কানেক্টেড হব না, আজকে শেষ করব, আমাদের 5 মিনিট সময় আছে। যদি আপনারা একটু কথা বলেন আজকের এই জিনিসটা কেমন লাগলো এবং এটা কিভাবে কাজে লাগবে, একটা করে উদাহরণ দিবেন যে আমি এইটা করতে গিয়ে মনে হয় এটা করতে পারবো, তখন বুঝতে পারবো যে না জিনিসটা আসলে আপনাদের মাথায় ভালোভাবে আটকেছে। একটু কথা বলি, এত কথা শুনতে ভালো লাগতেছে না আপনাদের, বুঝতে পারতেছি। মুক্তা মণ্ডল, জি বলেন। ভাইয়া আমি যেটা শিখেছি এটা আমার কাজে লাগবে। সেক্ষেত্রে আমি আমাদের কোনো একটা প্রোগ্রাম হলে প্রোগ্রামটা করার আগে আমাদের একটা রিকোয়েজিশন তৈরি করতে হয় যে আমি খাবার কত টাকার খাবার নিতে হবে, ভেন্যু কত, সেখানে আমার পার্সেন্টেজ বের করতে হয়, ভ্যাট ট্যাক্স কত, অ্যামাউন্ট কত। সো এইভাবে আমি যদি একটা ফাংশন বসাতে পারি, সেক্ষেত্রে আমি ওটাকে টেনে পেস্ট করলে আর কি আমার প্রত্যেকটা আমার কত আর কি মানে ভ্যাট ট্যাক্স ক্যালকুলেট করতে হবে, অটো চলে আসবে। এটা আমি আগে আমার ফাইন্যান্সের আপুর কাছ থেকে সবসময় যে বিরক্ত করতাম যে এটা কিভাবে হবে, একটু ঠিক করে দেন। এখন আমি এটা নিজে শিখে গেছি, এখন আমি একাই করতে পারবো আর কি। জি আচ্ছা, একটা করে আমাদেরকে দেখাবেন বা করতে গিয়ে, এখন তো বললেন করবেন কিন্তু করেছেন, এই অবস্থাটাতে দেখতে চাই সাকসেসফুলি কিভাবে করেছেন। জি মল্লিকা আপা বলেন। ওকে মল্লিকা আপা বলেন। ভাইয়া আমি মুক্তা যেটা বললো সেটাও আমি বলতে চেয়েছিলাম। এখন আর আমাদের অনেক সময় আমার যেটা হচ্ছে যে ডেট নিয়ে আমার একটু ঝামেলা হয়। আপনি যে ডেটের যে এটাতে চেঞ্জ করা যায় যেমন থাকে, আমি অনেক সময় ওরকমই এন্ট্রি দিয়ে ফেলি। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমি যেরকম করতে চাচ্ছি সেটা করতে পারবো এখন। আর ফাংশনের বিষয়টা শেষে ইফ দিয়ে ওইটা আমার কাছে একটু লাগছে, ধরতে পারি নাই ওইটা খুব ভালো করে। হ্যাঁ, কিন্তু আগের গুলো মোটামুটি বুঝতে পেরেছি। মানে আর ইফের আগের ভিতরে গুলো ইফটা বুঝতে পারেন নাই? আচ্ছা। হ্যাঁ, ইফের ভিতরে যে কিন্তু শুধু ইফটা বুঝতে পেরেছেন? শুধু ইফটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া, কিন্তু মানে একসাথে অনেকগুলো ফাংশন তো মানে এই জন্য একটু শেষেরটা নিতে একটু সময় আচ্ছা লাগছে। ঠিক আছে, অসুবিধা নেই, আবার প্র্যাকটিস করলে বুঝে যাবেন। জি হাসিনা আপা বলেন। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করলে বোঝা যাবে। হ্যাঁ ভাইয়া, ভালোই তো লাগতেছে কিন্তু আবার কঠিনও মনে হচ্ছে। যেমন এই যে লজিক্যাল ফাংশন যেটা বললেন সেটা হচ্ছে আমার কাছে একটু মনে হয়েছে, কঠিন মনে হয়েছে। আচ্ছা, কিন্তু কাজে লাগবে আমাদের ডেট রিপোর্ট বা আমাদের যে ইনভেস্টিগেশনের একটা রিপোর্টের, আপনাকে ওইটাও আমি পাঠাইতে চাইছিলাম। আচ্ছা আমি পাঠাই দিব, ঠিক আছে পাঠাইয়েন। ওই দুইটা। হ্যাঁ আমি ওইটাও পাঠাই দিব নি। আর প্র্যাকটিস করলে হয়ে যাবে, ওই ফাংশন গুলো একটু মনে রাখা তো, ফাংশন গুলাই আসলে একটু লাগতেছে। নরমাল যেগুলো যে সাম, এভারেজ, মিনিমাম, হ্যাঁ ওগুলা অতটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যে পারবো। কিন্তু এই যে যে লজিক্যাল ইফ ফাংশনটা একদিনে শিখার চেষ্টাও করেন না, আফসোসও করেন না একদিনে শিখতে না পারলে। এটা যদি 10 দিনেও শিখতে পারেন পুরোপুরি ভাবে, এটা দিয়ে কিন্তু বিশ্ব জয় করা যায়। হ্যাঁ, অনেক কাজ আছে, এগুলা খুব অটোমেটেড হবে, অসুবিধা নাই। আশা করি নেক্সট ডেতে আপনাদের। আফসানা আপা বলেন। জি ভাইয়া, প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যে ক্লাসগুলো আমরা করলাম, যখন ক্লাস করতেছি আপনি যখন বলতেছেন তখন মানে খুব সহজ লাগতেছে যে ওই আচ্ছা এটা তো করি, আচ্ছা এটা এইভাবে। কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে আচ্ছা ওইটা কি যেন হলো, এটা যেন মানে এগুলা মনে রাখাটা আর কি হয়ে যাচ্ছে, কিন্তু করতেছি, সব সময় করতেছি এটা একটা। আর ইফ ফাংশন যেটা, এটা অনেক ভালো লাগছে, একটু কঠিনও আছে। এটা বিশেষ করে আমাদের বাজেটের ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজন হয়। জি জি বাজেট করতে গেলে এটা লাগে। আচ্ছা ঠিক আছে, আর কেউ সিথি আপা কিছু বলবেন? ফারুক ভাই, আজকে রায়হান কোথায়? ভাইয়া জি বলেন। সিথি আমি আপা বলতে বলেন। চাচ্ছিলাম ভাইয়া, হ্যাঁ আমরা যদি একটা ডাটাবেস তৈরি করি এবং আমাদের যে বেনিফিশিয়ারিজ আছে, মানে আমার যেটা আর কি করতে করতে মনে হয়েছে যে আমরা তো তাদের একটা ক্যাটাগরি করি এইজের, যে আমরা কোন এজ পর্যন্ত কাজ করবো বা কিছু, তখন আমরা এজ এর লিমিটটা সিলেক্ট করে আমরা যদি ইফ দিয়ে বলে দেই যে কারা চাইল্ড ক্যাটাগরিতে পড়বে বা কারা ইয়ুথ ক্যাটাগরিতে পড়বে বা কারা এল্ডার ক্যাটাগরিতে চলে যাবে, তাহলে মনে হয় এই জিনিসগুলো করতে মনে হয় আমাদের সুবিধা হবে।
খুবই পাশাপাশি সুন্দর, হচ্ছে চমৎকার। হ্যাঁ, এটা আপনারা প্র্যাকটিস করবেন, এটা একটা আগামী ক্লাসে আমাকে দেখাইবেন যে একটা এজ গ্রুপ লিখবেন, লেখা তারপরে বলবেন যে বয়স দিয়ে আমি বের করেছি তার বয়সের ধরন, সে কি চাইল্ড না সে কি অ্যাডাল্ট, হ্যাঁ নাকি সে ইয়াথ। ওকে, হ্যাঁ আরেকটা কি বলছিলেন? আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম ভাইয়া, যদি ভিডিও গুলো দিয়ে দিলে মানে ওটা হচ্ছে পড়ার সময় তো জিনিসগুলো মনে থাকে, কিন্তু পরে যদি আর 2-3 বার একটু দেখতে পারি তাহলে মনে হয় জিনিসগুলো আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে, যে যখন আচ্ছা করবো ঠিক আছে, প্র্যাকটিস তখন যদি আরেকবার একটু শুনে নেই ভাইয়া, মানে ওকে ভিডিওর আজকে দিয়ে এক্সেসটা দেবো। যদি একটু সহজ হয় ভাইয়া। জি আচ্ছা ঠিক আছে, জি আজকে দিয়ে দিচ্ছি। আর কিছু বলবেন ফারুক ভাই? না ভাই, আমি প্র্যাকটিস করার পরে আবার আগামী ক্লাসে বলবো আর ওকে, কি, তাহলে একটু আজকের ট্রাই জন্য করে আমরা রাখি দেখবো। তাহলে। হ্যাঁ, আর বেশি মাথায় ধরবে না আজকে। আমার মনে হয় যে এইগুলার প্রত্যেকের হোমওয়ার্ক হলো আপনারা যেগুলো বলছেন আজকে। মুক্তা যেটা বলেছেন যে একটা রিকুইজিশন করবেন, স্মৃতি আপা যেটা বলেছেন ওইভাবে আপনারা আপনাদের নিজ নিজ সেক্টরের একটা ছোট্ট ডকুমেন্ট, এটা খুব বড় বিশাল কিছু করতে হবে না, ছোট্ট একটা জিনিস করে এসে শুধু দেখাবেন যে হ্যাঁ আমি এটা করে এইরকম রেজাল্ট বের করতে পেরেছি। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাইয়া আপনিও ভালো থাকবেন। ভাইয়া ওকে হ্যাঁ ভাই। ওকে হ্যাঁ।